প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। পূজা ছুটির পরে আজ তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। আজ আমি তোমাদের সাথে আছি প্রভাস কুমার ঘোষ, প্রভাষক, হিসাব বিজ্ঞান, শিমুরে জয়ন্তী কলেজ। শিক্ষার্থীরা, তোমরা এই 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তোমাদের 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে। করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার জন্য সরকার অনলাইন ক্লাসের প্রতি বেশি জোর দিচ্ছে বা তাগিদ দিচ্ছে। তোমরা গুরুত্বের সাথে রুটিন অনুযায়ী ক্লাসগুলো অবশ্যই করবে। তা আমি গত ক্লাসে তোমাদের লেনদেন সম্পর্কে আলোচনা করছিলাম। তার আগের ক্লাসে হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে আলোচনা করছিলাম। আজ আমি লেনদেন থেকে কিভাবে জাবেদা করা হয় সেটি সম্পর্কে আলোচনা করব এবং জাবেদাও সম্পর্কেও কিছু আলোচনা করব। তাহলে জাবেদা ইংরেজিতে কি বলে জানো? জাবেদাকে ইংরেজিতে কি বলে জানো? তার আগে আমরা জানি জাবেদা কাকে বলে। দৈনিক হিসাবের বইতে যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে কি হলো? দৈনিক হিসাবের বইতে যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদাকে ইংরেজিতে জার্নাল বলে। এটা ফরাসি শব্দ, যার শব্দের অর্থ দিবস অর্থাৎ দিন। যার শব্দের অর্থ দিবস বা দিন। তাহলে জাবেদাকে উৎপত্তিগত ভাবে বলতে গেলে জাবেদাকে ডেবু অথবা দৈনিক হিসাবের বই বলে। জাবেদাকে ডেবু অথবা দৈনিক হিসাবের বই বলে। জাবেদাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর পাবলিক পরীক্ষায় জাবেদা থেকে প্রশ্ন আসে। জাবেদাটা শেখার কিছু নিয়ম আছে, সেগুলো আমি গত ক্লাসেও কিছু আলোচনা করছি, আজও কিছু করব। তাহলে যার শব্দের অর্থ দিবস বা দিন, জাবেদাকে আর কি বলে ডেবু বা দৈনিক হিসাবের বই। সংজ্ঞাগত দিক থেকে আমি কিছুক্ষণ আগে বলেছি, দৈনিক হিসাবের বইতে যে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় সেটিকে জাবেদা বা জার্নাল বলে। জাবেদাকে আবার হিসাবের প্রাথমিক বই বলে, আবার খসড়া বই বলে, আবার সহকারী বই নামেও অভিহিত করা হয়। আবার একে মৌলিক বইও বলা হয়। তাহলে জাবেদাকে আর কি কি নামে অভিহিত করা হয়?
প্রাথমিক বই, সহকারী বই, খসড়া বই, মৌলিক বই, দৈনিক বই। তাহলে আমরা লেনদেনকে চিহ্নিত করে আমরা জাবেদা তৈরি করব। সর্বশেষ আমি জাবেদা তৈরি করার আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম। এটা হলো সম্পত্তির হিসাব। বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাব, হ্রাস ডেবিট, বৃদ্ধি ক্রেডিট। ব্যয় হিসাব, বৃদ্ধি ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় হিসাব, হ্রাস ডেবিট, বৃদ্ধি ক্রেডিট। ক্রেডিট। মালিকানা শর্ত, হ্রাস ডেবিট, বৃদ্ধি ক্রেডিট। আর একটা আছে উত্তোলন হিসাব। ক্রেডিট। তাহলে আমরা আবার একটু দেখি সম্পত্তি হিসাব, সম্পত্তি হিসাব, বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র সম্পদ বেড়ে যাচ্ছে, যে আসবাবপত্র ডেবিট, আর সম্পদ আবার কমে যাচ্ছে। একাধারে সম্পদ বেড়ে যাচ্ছে, একাধারে সম্পদ কমে যাচ্ছে, তাহলে নগদাংশ ক্রেডিট। লেনদেন একটা আছে নগদ ভিত্তিক আর একটা বকেয়া ভিত্তিক, কিন্তু আমি নগদ ভিত্তিকটা আলোচনা করছি। দেখো
তারপর দায় হিসাব। দায় যদি সম্পদ আর দায়, একটা জিনিস ভালো করে খেয়াল করো তোমরা, সম্পদ এবং দায় দুইটা কিন্তু এক জাতীয় না, বিপরীত। এখন সম্পদ বাড়লে যদি ডেবিট হয় তাহলে দায় বাড়লে কি হয়? সম্পদ বাড়লে যদি ডেবিট হয় তাহলে দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে দায় বৃদ্ধি যদি ক্রেডিট হয় তাহলে দায় হ্রাস হলে ডেবিট হবে। তাহলে দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। এবার ব্যয় হিসাব। আমরা এটা জানি যে ব্যয় আর আয় দুটো বিপরীত। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, কিন্তু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এখন ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এবার আয়, আয় যদি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে যেমন ডেবিট হয়েছিল, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। কারণ আয় আর ব্যয় দুটো বিপরীত। তাহলে আয় ডেবিট, আয় যদি বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে হ্রাস পেলে ডেবিট হবে। আয় ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট। উত্তোলন, উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট। তোমাদের মনে রাখা আরো সহজ একটা কৌশল আমি বলছি, সেটা হলো সহগ বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট। এটা কিভাবে হলো? এই সহগ, এটা হচ্ছে সম্পদ, সম্পদের উদ্দেশ্য, এর ব্যয়, এর ব্যয় আর উত্তোলন এর প্রশ্ন। তাহলে সহগ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট, যদি মনে না থাকে। এখন আদম হ্রাস পায় ডেবিট, বৃদ্ধি পায় ক্রেডিট। তাহলে আদম, এই যে আয়, আয়ের আ, দায়, দায়ের দ আর মালিকানা সত্ত্ব ম। তাহলে আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। আমাদের সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, এগুলো তো আমি আলোচনা করলাম। এখন তোমাদের একটা বড় যদি মনে না থাকে সেক্ষেত্রে সবটা আকারে তোমরা এটা মনে রাখলেও হবে, তাহলে আমাদের জাবেদা করতে সুবিধা হবে। এখন আমরা লেনদেন থেকে জাবেদায় রূপান্তর করব। এখন আমরা জাবেদার ছক কাটবো। জাবেদার ছক কয়টি বলো তো? এর মধ্যে তোমরা অনেকেই আছো নবম দশম শ্রেণীতে করে আসছো জাবেদা, বেশিরভাগ। তাহলে তোমরা বলো জাবেদার ছক কয়টা? জাবেদার ছক 5টা। কি কি? তারিখ,
বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমি যাওয়া যাক সরকার। প্রিয় শিক্ষার্থীরা, ট্রাভেলার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এটা প্রত্যেক বছর পাবলিক পরীক্ষাতে জানলা থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা কয়টা প্রশ্ন এখানে লিখে নেই। জয়া and Sons 2015 সালের জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। নগদের আসবাবপত্র ক্রয়। তাহলে আমরা প্রথম লিখলাম কি, জয়া and Sons 2015 সালের 1 জানুয়ারি থেকে নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। নিয়ে ব্যবসা আরম্ভ করল। 5 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়। নগদ পণ্য ক্রয়। দেখা যাক ৳৫,০০০ বেতনের কর্মচারী নিয়োগ। ত্রিশ তারিখ কর্মচারী বেতন দেওয়া হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা ছোট্ট একটা
জাবেদা প্রশ্ন এখানে লিপিবদ্ধ করছি, এ থেকে আমরা সমাধান করব। প্রথমে তারিখ, বিবরণ, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে লিখব জয়াংশ শেষ তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে জানুয়ারি 1 নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। শিক্ষার্থীরা নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসায় আমাদের নগদ টাকা বেড়ে যাচ্ছে। আমরা আগেই জেনেছি যে নগদ টাকা বেড়ে গেলে ডেবিট হবে আর কমে গেলে ক্রেডিট হবে। তাহলে নগদ টাকা যদি ব্যবসায় নিয়ে আসে, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, কারণ মূলধন বেড়ে যাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা ডেবিট থেকে ক্রেডিট একটু ডাইন পাশে চেপে রাখবো, কারণ হবে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করবো। কত? আমরা ডেবিট থেকে 1 লক্ষ টাকা দেব, ক্রেডিট থেকেও 1 লক্ষ টাকা দেব। শিক্ষার্থীরা তাহলে আমরা 1 তারিখে যেটা আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছি যে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করব। তখন ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট, প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ। সেটা এর আগেও আমি আলোচনা করছি। এখন নগদ 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে যদি ব্যবসা শুরু করে, তাহলে ব্যবসায় আমাদের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট আর মূলধন বৃদ্ধি পাচ্ছে। মূলধন বৃদ্ধি পেলে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। সেটা আমি নিয়মাবলীতে তোমাদেরকে বলেছি এবং আমি এখানে লিখে দিয়েছিলাম। তাহলে 2 নম্বর কি আছে? তাহলে নিশ্চয় তোমরা 1 তারিখটা বুঝতে পারছো। 2 তারিখে 2 নম্বর অর্থাৎ 5 তারিখে আছে নগদে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, যদি আসবাবপত্র ক্রয় করা হয়
তাহলে ব্যবসায় সম্পদ বেড়ে যাচ্ছে। ব্যবসায় সম্পদ বেড়ে গেলে সম্পদ ডেবিট হবে। তাহলে এখানে সম্পদ কি আছে? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র ডেবিট হবে। তাহলে জানুয়ারি 5 আসবাবপত্র হিসাবে ডেবিট। নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট হলো কেন? দেখো, যখন আমরা নগদে আসবাবপত্র ক্রয় করছি, যেহেতু সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আবার একাধারে সম্পদও হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে সম্পদ কমিয়ে দিলে ক্রেডিট হয়। এখানে সম্পদ হচ্ছে নগদ টাকা। আসবাবপত্র ক্রয় করে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদ টাকা যখন চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে সম্পূর্ণ জায়গা আসছে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ হবে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। $10,000। তো 10 তারিখে আছে, তাহলে আমাদের 1 তারিখ হয়ে গেল, 5 তারিখ হয়ে গেল, এবার আছে 10 তারিখ। নগদে পণ্য ক্রয়। পণ্য ক্রয় মানে আমরা যে জিনিসের ব্যবসা করি সেটাকে পণ্য বলে। যেমন বই আমাদের কাছে সম্পদ, কিন্তু বইয়ের দোকানে বইটা হলো পণ্য, কারণ বইটা ওরা ক্রয় করে বিক্রি করার জন্য। তাহলে নগদে পণ্য ক্রয়। নগদ যদি পণ্য ক্রয় করি, আমাদের ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। এখানে ব্যয়ের নাম কি? ক্রয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় বৃদ্ধি পাচ্ছে। আর নগদ টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে। যদি ব্যবসায় নগদ টাকা কমে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা জমাদার একটা লিখবো 10 তারিখে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করা হলো। $5,000। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আছে 18 তারিখ, নগদ পণ্য বিক্রয়। নগদে যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে কারবারে নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। তাহলে নগদান হিসাব ডেবিট। আমরা আগেই জেনেছি যে ব্যবসায় যদি নগদ টাকা বেড়ে যায় তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট। আর আয় বেড়ে যাচ্ছে, আয় বেড়ে যাওয়া মানে কি? ক্রেডিট হবে। শিক্ষার্থীরা দেখো, ক্রয় আর বিক্রয় দুটো কিন্তু বিপরীত জিনিস। যখন আমরা ক্রয় করছি ক্রয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় বাড়লে ডেবিট হয়েছে। আর বিক্রয় ওর বিপরীত, যখন আমরা পণ্য বিক্রি করছি বিক্রয় বেড়ে যাচ্ছে, আর বিক্রয় বেড়ে গেলে তো আর ডেবিট হবে না, কারণ ক্রয় আর বিক্রয় দুটো তো বিপরীত।
তাহলে ক্রয় বাড়লে যদি ডেবিট হয়, বিক্রয় বাড়লে ক্রেডিট হবে। তাহলে আমরা নগদে পণ্য বিক্রি করেছি, এর জায়গাটা কি হলো? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যবসায় নগদ টাকা বেড়ে যাচ্ছে, আবার একাধারে আয়ও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে পণ্য বিক্রি করা হলো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ৫,০০০ টাকা বেতনে ২০ তারিখে ৫,০০০ টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। দেখো ৫,০০০ টাকা বেতনের কর্মচারী যদি নিয়োগ দেওয়া হয়, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তা আমরা আগেই জেনেছি যে আর্থিক অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে সেটা লেনদেন হবে না। যেমন ৫,০০০ টাকা বেতনের কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাকে তো আর বেতন দেওয়া হয়নি, তাহলে এটা লেনদেন নয়। আর লেনদেন না হলে সেটা হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ হবে না, জাবেদায় তো হবেই না। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে ওই ঘরে তারিখ দিয়ে লিখতে পারি এটি লেনদেন নহে। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। কুড়ি তারিখ এটি লেনদেন নয়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে 30 তারিখে কর্মচারীর বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা। এটি আমার লেনদেন, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং লেনদেনটি টাকার অঙ্কেও পরিমাপযোগ্য। সবচেয়ে বড় কথা যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে বেতন একটা খরচ, খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে। তো বেতন একটা খরচ, এখানে খরচের নাম বেতন, তাহলে বেতন হিসাব ডেবিট। আর বেতনটা নগদে দেওয়া হচ্ছে, তাহলে ব্যবসায় নগদ টাকা কমে যাচ্ছে, নগদের হিসাব ক্রেডিট। তাহলে কি জানুয়ারি 30 বেতন হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। নগদে বেতন দেওয়া হবে, অর্থাৎ এটা লিখলেও হবে যে বেতন দেওয়া হবে। ৳৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে যোগফলটা দিয়ে দেব। তাহলে ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা আর ১০,০০০, ১,১০০,০০০ আর ৫,০০০, ১,১৫,০০০ আর ১০,০০০, ১,২৫,০০০
5, তাহলে 1,30,000 টাকা দাবিদার যোগফল। তাহলে 1,30,000 টাকা হলো দাবিদার যোগফল। তাহলে আজকের ক্লাসে আমি যে 5টা 6টা লেনদেন জাবেদামুক্তকরণ বোঝাইছি, তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে আবার এই জাবেদা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা এটা বুঝতে পারছি কিনা খেয়াল করি যে 2015 সালের 1 জানুয়ারি থেকে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন কি হলো যে ব্যবসায় নগদ টাকা বেড়ে যাচ্ছে, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ কি লিখবো, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তারপর আছে নগদে আসবাবপত্র করে, আসবাবপত্র হলো সম্পদ, ব্যবসায় সম্পদ বেড়ে যাচ্ছে, আসবাবপত্র করে হবে, তাহলে আসবাবপত্র ডেবিট আর নগদ টাকা কমে যাচ্ছে, নগদ হিসাব ক্রেডিট। তারপর নগদে পণ্য ক্রয়, পণ্য ক্রয় হলো একটা ব্যয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কারণ ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদ যদি পণ্য বিক্রয় করি, একাধারে আমাদের সম্পদ বেড়ে যাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট, আর আয় বেড়ে যাচ্ছে, তো বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর কর্মচারী 5,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, শিক্ষার্থীরা এটি লেনদেন নয়, কারণ লেনদেন হতে গেলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এখন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, তার তো আর বেতন দেওয়া হয়নি, পরবর্তীতে আছে কর্মচারীর বেতন দেওয়া হলো, এটি আবার লেনদেন। কারণ কর্মচারী যখন বেতন দিচ্ছে একটি ব্যয়, ব্যবসায়ের ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে এই ক্লাসগুলো করবে। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করি।